আপাকে তো তার স্বামী বিয়ের পর থেকে কখনোই নতুন কাপড় চোপড় উপহার দিত না। বাবার বাড়ি থেকে টাকা দিলে তার থেকে বাসায় পরনের একটা শাড়ি কিনে দিত। তা দিয়ে পুরো বছর কাটাতে হতো। থাকতো না কোনো ঈদ, নববর্ষের আনন্দ কিংবা স্বামীর তরফ থেকে ভালোবাসাময় কোনো উপহার। টলমলে চোখে আশরাফের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, ধন্যবাদ। উদাম গায়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা আশরাফ তারা কণ্ঠে বলল, তোমার ধন্যবাদ তোমার কাছে রাখো। ওগুলো এখন পড়বে না। পড়লে সেটা আমার অপমান। আর আমার বাড়িতে থেকে আমায় অপমান করা, আমি মোটেও সহ্য করব না। লালটা সিয়া দিয়েছে, ওটা আগামীকাল পড়বে। মিনময়ী হতাশ হলো। এই কথাটুকু কি ভালো করে বলা যেত না? তুই সব বিষয়ে 90 আপ নাম্বার পাও। হ্যাঁ, তবে কেমিস্ট্রিতে তো 80 উঠতেই কষ্ট হয়ে যায় কেন? জোড়া ব্যাথ হাতে দরজার সাথে হেলান দিয়ে পা এলবো করে দাঁড়িয়ে আছে সাইফ। সাইফের কথায় মিনি কাচুমাচু করে উঠল। চোখের সামনে ভেসে উঠল কারোর বানের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি। বইয়ের ভাজায় নিত্য নতুন চিরকুট, ক্লাস কোচিং সব জায়গাতেই যে দৃষ্টি তার উপর নিবদ্ধ থাকে। প্রেমের বান ছুঁড়ে মারা ওই তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে পড়া মাথায় ঢুকাতে তার বেগ পেতে হয় বেশ। ভাবলো সাইফকে একবার বলবে অন্য কেমিস্ট্রি টিচার দিতে, কিন্তু তার পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে। তাছাড়া কলেজে উঠলেও তো আবার সেই লোকের সামনেই পড়তে হবে। ক্যান্টনমেন্টের এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্কুল অ্যান্ড কলেজ একসাথে। সাহেব চাচা বলেছে কলেজেও তাকে ক্যান্টনমেন্টেই পড়াবে। দীর্ঘশ্বাস ফেলল মিমি। সে এখন থেকে নিজেকে সামলে চলবে, দুর্বল হতে দেয়া চলবে না। তাকে এমন যেমন দারিদ্রতার কারণে কাজে বের হতে হয়েছে, তার ভাই বোনকেও না বের হতে হয়। ভাগ্যক্রমে সে ভালো মানুষদের হাতে পড়েছে। তার ভাই বোনেরা যদি খারাপ মানুষের হাতে পড়ে, তাকে বড় হতে হবে, শিক্ষিত হতে হবে, ভাই বোনের ঢাল হতে হবে। সিয়াসার সব কথা সে বোঝে এবং মনে প্রাণে বিশ্বাসও করে। কিন্তু যখনই এই রাজ্যের পড়া তার সামনে আসে, সকল সংকল্প ফানুসের মতো উড়ে যায়। কি হলো, কথা বলছিস না কেন? না পারলে সিএমের কাছে বসবি, তবুও তুই খারাপ রেজাল্ট কেন করবি? আইরিন, সিয়াত ওরা তো কত ভালো মার্কস আনে। সিয়ার পর ওই দিন সিয়াদ আশ্রমের বাচ্চাদের মধ্যে তার সবচেয়ে বড় সন্তান। মিনির সাথে এবার বোর্ড এক্সাম দিবে। তারা নিজ নিজ অবস্থানে বেশ মেধাবী। মিনি চমৎকার হাসি দিল সাইফের কথায়। পরিপ্রেক্ষিতে ছুড়ে দিল এক জ্ঞানীর বাড়ি। আরে চাচা, নাম্বার দিয়ে কি যায় আসে? আমি কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি সেটা আসল বিষয়। তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস? বলে ব্যাট দিয়ে বইয়ের উপর সশব্দে এক বাড়ি দিল। মিনি চুপ হয়ে যায়। এখানে বসে চুপচাপ পড়বি, ওইদিকে এইদিকে তাকাবি না। আমি দরজা আটকে যাব, ধাক্কাবি না। যতক্ষণ পর্যন্ত আমি দরজা খুলবো ততক্ষণ বের হতে পারবি না। বলে সাইফ দরজা আটকাতে নেয়। মিনি বাধা দিয়ে টেবিলের উপর রাখা স্যান্ডউইচ আর দুধ সাইফের দিকে বাড়িয়ে দিল। বলল, এইসব ফ্যাশন খাওয়ানে আমার পেট ভরবে না, এটি নিয়ে যান। কথার কি ধরন মিনি? ওগুলো খেয়ে পড়তে বসো, নয়তো তোমার পিঠের চাউল তুলে ফেলবো। বলে দরজা বাহির থেকে লাগিয়ে দিল সাইফ। দরজা লাগিয়ে বিশ্বজয়ের হাসি দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আজ সিয়ার সার্জারি রয়েছে, রাত 11টায় শেষ হবে। এই ফাঁকে একটা পার্টি হবে, জাঙ্ক ফুডের পার্টি। সিয়া জানতেও পারবে না, তার আগে সব প্রমাণ লোপাট করে ফেলবে। আর ঘরের বিবিসি নিউজকে তো আটকেই রেখে আসলো। আজ কোলেস্টেরলের একদম দফারফা করে দিবে। মেদ যন্ত্রণায় কতদিন সুস্বাদু খাবারগুলো মুখে তুলে না। আহা! রান্নাঘরে মিনময় নাগের সসেজ ভেজে রেডি করে ফেলেছে। সাহেব ঢুকেই বলল, মৃন্ময়, এইগুলো আমি ভাজতে পারতাম, তোমার এত কষ্টর প্রয়োজন ছিল না। ছি ছি দুলা ভাই, আমি থাকতে এগুলো আপনি কেন করবেন? যা দরকার আমায় বলবেন, আমি করে দেব। মিনময় তড়িঘড়ি করে বলে, তোমার মুখে দুলাভাই ডাকটা শুনে আমার মনটা আপ্লুত হয়ে গেল। মনে হলো যেন আমার বয়সটা আরো কয়েক বছর কমে গিয়েছে। মিনময়ী হেসে উঠল সাইফের নাটকীয় ভঙ্গিতে বলা কথাটিতে। তার মধ্যেই কলিং বেলটা বেজে উঠল। সাইফ লাফাতে লাফাতে গিয়ে দরজা খুলল। সোফায় বসা আশফাক আহমেদ তা দেখে কয়েকবার দায়িত্ব জ্ঞানহীন বলে ফেলেছে। একজন প্রাক্তন সেনা কর্মকর্তা কিভাবে এমন চাইল্ডিশ বিহেভিয়ার করতে পারে? একে সেনাবাহিনীতে নিয়েছিল কে? সেদিকে সাইফের কোনো খেয়ালই নেই। সে আজ খাবে, পেট পুড়ে খাবে। দরজা খুলতেই ডেলিভারি বয় 3-4টা বক্স ভর্তি খাবার সাইফের হাতে তুলে দিল। ছোট্ট টেবিলটা খাবারে খাবারে ভরে গেছে। হানি চিকেন, কাবাব চিকেন, পপকর্ন, বিফ কাটলেট ইত্যাদি সবকিছু সাজিয়ে সাইফ আটঘাট বেঁধে বসেছে। আশফাক আহমেদ আর চোখে খাবারগুলো দেখে শুকনো ঢোক গিললেন। বয়সের এই টার্মটা এসে জিহ্বায় শুধু এই খাবারগুলোই রুচিনন্দন লাগে। সোফায় একে অপরের বিপরীত পাশে বসে আছে সাইফ আশফাক।
তাদের মাঝের সোফায় ধপ করে আশরাফ বসে পড়ে। টেবিলে সজ্জিত খাবারগুলো দেখেই বুঝে নিল আজ পার্টি হবে। গতকালই ডায়েট গিয়েছে সে। কোনো ব্যাপার না, আরেকদিন পর থেকে শুরু করবে ডায়েট। সে প্রফুল্ল হেসেই বলল, বাহ দুলাভাই, মোক্ষম সময় মোক্ষম চাল দেয়া কেউ তোমার থেকে শিখুক। কিন্তু এত জাঙ্ক ফুডের মাঝে তুমি ডায়েট ডায়েট কুক কেন আনলে? সাইফ মিটিমিটি হেসে বলে। স্বাস্থ্যকে একটু সান্ত্বনা দিলাম ডায়েট কুক খেয়ে। বলে শালা ধুলাভাই খেক খেক করে হেসে উঠল। সাইফ তাড়াতাড়ি করে একটা চিকেন পপকর্ন মুখে পুরে নেয়। আশফাক আহমেদও কোনো চোখে তাকাতে তাকাতে একটা হানি চিকেন তুলে নেয়। সকলে যখন খাওয়ায় পুরো দস্তর মগ্ন হচ্ছিল, তখনই আশরাফের অদ্ভুত কথায় সাইফ ভ্রুকুচকে তার দিকে তাকায়। বারন্ত হাতটি চিকেন ফ্রাইয়ের পাত থেকে সরিয়ে খালি এক গ্লাস পানি তুলে নিয়ে আশরাফ বলে, আমি এই বয়সে এমন কড়া ডায়েট মেনটেন করি, অথচ তুমি কিভাবে এত আনহেলদি ফুড খাচ্ছ দুলাভাই? দেখেছো, আমি এগুলো ছুঁয়েও দেখছি না। তোমার নিজের শরীরের প্রতি খেয়াল রাখা উচিত। সিয়া কি আমাদের খারাপ চায়? ও তো তোমাদের ভালোর জন্যই খাবার মেনটেন করতে বলে। সাইফ ভ্রুকুটি করে নির্লিপ্ত চিত্তে আরো একটা বিফ কাটলেট কামড় বসিয়ে বলে, প্রেডিউসার প্রেডিউসারের অনুপস্থিতির অভিনয় করা বন্ধ করো। এখানে কেউ তোমার অভিনয়ে মুগ্ধ হবে না। পানির গ্লাসটা মুখে নিয়ে আশরাফ নিজের হাসি লুকাচ্ছে। দরজার সামনে অভিব্যক্তিহীন দাঁড়িয়ে আছে এক রমণী। আশফাক আহমেদ হঠাৎ করে ছেলের এমন পাল্টে যাওয়া দেখে দরজার দিকে তাকায়। শিয়াশা থমথমে মুখে দাঁড়িয়ে আছে। সহসা কেসে উঠল আশফাক আহমেদ। হাতের চিকেনটা কোনো মতে টিস্যুতে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। অজুহাতের সুরেই বলল, আমার রাতের ওষুধ খেয়ে আসি, হ্যাঁ? সাইফ তবুও খাচ্ছে তো খাচ্ছে, তার কোনো দিকেই ধ্যান নেই। আরে মনি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মিনময়ী উদ্বিগ্ন হয়ে বলল। মেয়ের কথা শুনতেই সাইফ চমকে উঠল। মুখে তখনও খাবার। সে চৌকিতে দরজার কাছে দাঁড়ানো শিয়াশার দিকে তাকালো। এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে। সাইফ করুণ চোখে খাবারগুলোর দিকে তাকায়। মেয়েকে কিছু বলার মতো না পেয়ে সে বোকা বোকা হেসে টিস্যুতে হাত মুছে গেঞ্জি টেনে টুনে উঠে দাঁড়ালো। এত তাড়াতাড়ি এসে পড়লে বাচ্চা, আমার আনতে যাওয়ার কথা ছিল তোমায়। বিনা শব্দ ব্যয়ে শিয়াশার থমথমে মুখে হাতের ব্যাগগুলো টেবিলের উপর রেখে ভেতরে চলে গেল। আশরাফ হো হো করে হেসে উঠল দুলাভাইয়ের করুণ অবস্থা দেখে। সাইফ বলল, ঘরের কলিং বেলের কি হয়েছে? আনন্দে খেইহারা হয়ে খুলে রেখে এসেছে কে? আশরাফ মিটিমিটি হেসে বলল। নিজের করুণ অবস্থায় নিজেরই দয়া হলো সাইফের। মিনময়ী হাতের ব্যাগটা খুলে দেখলো, তাতে অনেকগুলো বক্স, খাবারের বক্স। সে মৃদু হেসে সেগুলো সাইফের হাতে ধরিয়ে দিল। সাইফ ভ্রু কুঁচকে বলল, এগুলো কি এনেস? খুলে দেখুন। হ্যামবার্গার, চিজবার্গার, পিৎজা আর নানা রকম লোভনীয় খাবারে ভরা বক্সগুলো। এগুলো কি এনেছে? সাইফ চেঁচিয়ে উঠল। আশরাফ টেরি হাসি দিয়ে বলল। কালকে থেকে দুলাভাই। বলেই আশরাফ বড়সড় কামড় বসিয়ে দিল হামবার্গারে। শরীরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হয়। আজ রুগীটি সার্জারি করতে পারেনি শিয়াশা। তাড়াতাড়ি ডিউটি শেষে ভাবলো আজ বছরের শেষ দিন, সকলের সাথে একটু আনন্দ করা যাক। তাই তো সকলের জন্য জাঙ্ক ফুড নিয়ে এসেছে। আর ঘরের খাবার পছন্দকারীর জন্য ঘরের খাবার রান্না করে এসেছে। লোকটা তাতেই তৃপ্তি পায়। মিনির ঘরের দরজা খুলতেই সে খুশিতে আত্মহার হয়ে জিজ্ঞেস করলো, মোলায়েম ক্যাক আনছেন আফা? ওটা পেস্ট্রি কেক মিনি, এনেছি, বসার ঘরে যা। বলেই শিয়াশা নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। শিয়াশা মিনময়ী এক সোফায় বসে আছে। তাদের পায়ের কাছে মেঝেতে আসন পেতে বসে আছে মিনি। সাইফ আশফাক আশরাফ উৎসুক হয়ে তাকিয়ে আছে টিভির দিকে। বাংলাদেশের খেলা চলছে। প্রত্যেকের হাতেই খাবারের বাটি। মিনময়ী সকলের দেখা দেখি কাঁটা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করলো, তবে অভ্যেস না থাকায় তাতে সফল হলো না। খানিক লজ্জায় পড়লো সকলের সামনে। দৃশ্যটি শিয়াশা এবং আশরাফের চোখে বাঁধে। তারা দুজনেই হাসি মুখে নিজেদের কাঁটা চামচ রেখে দিয়ে হাত দিয়ে খেতে শুরু করলো, তাও যেন ভাবেই। আহার গ্রহণে হাতের থেকে তৃপ্তিময় পন্থার আর কোনো বিকল্প রূপ হতেই পারে না। নিজের ভেতরকার হীনমন্যতা কাটি মিনময়ী হাসি মুখে হাত দিয়ে খেতে শুরু করলো। আশরাফ শিয়াশার মুখে হাসি ফুটে উঠলো। আর মিনি, সে তো পেস্ট্রি কেকটাও হাত দিয়ে খাচ্ছে। পিওর বেঙ্গলি। অতঃপর রাত 11টা পর্যন্ত জাঙ্ক ফুডের সাথে আড্ডা চলেছে সকলেরই। রোজকার মতো আজও দর্পণ ঘরে ফিরে আলোয় ঝলমল করা গোছানো পরিপাটি একটা ঘর পেল। পাখিটির খাঁচা কৃত্রিম ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। খাঁচায় অবস্থানরত পাখিটি অনবরত শিয়াশার গুণগান গাইছে। তবে কিছুটা অবাক হলো আজ ভারী খাবার দেখে। মুখে মৃদু হাসি নিয়ে রোজকার মতো আচারের কৌটার নিচে রাখা চিরকুট গোটা গোটা বর্ণের গুণনকে পড়তে লাগলো। নববর্ষকাল, আজ বছরের শেষ দিন, কোনো কিছুতে কম্প্রোমাইজ নয়।
হেলদি ফুডের পাশাপাশি এই ধরনের খাবারও আমাদের দেহের জন্য প্রয়োজন। ইট দিস মেজর। ইতে আপনার সিয়াবু। মেয়েটিকে ফুটপাতের উপর উঠিয়ে নিজেকে সড়কে ঘেঁষে হাঁটা, ভিড়ের মাঝে বলিষ্ঠ হাতের বলয়ে মেয়েটাকে সুরক্ষিত রাখা, এলোমেলো চুলগুলো যখন খুলে পড়ার জোগাড় তখন অদক্ষ হাতে সেগুলো ঠিক করে দেয়া। এই ছোট ছোট যত্নগুলোর কারণে নিজেকে বিশেষ কেউ মনে হয় সিয়াসার। দর্পণ নামক পুরুষটি যেন তার জীবনে এসেছে তাকে বিশেষ অনুভব করানোর জন্য। তার মধ্যে আভায় ছেয়ে আছে প্রকৃতি তখনও, সূর্যের দেখা মেলেনি এখনো। পরিবেশে খানিক শীতলতার আধিপত্য চলেছে। পাহাড়ি রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে শত শত গাছ। রাস্তার উচ্চতা যেন মেঘ ছুঁয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এক পেঁজা তুলোর ন্যায় কোহেলি পাশ ঘেঁষে উড়ে উড়ে যাচ্ছে। মনে হয় যেন মেঘ ভেসে বেড়াচ্ছে পরিবেশে। শীতল মিষ্টি এক বন গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতার পরনে। অধুরে এলোমেলো শাখা বিস্তৃত করে দাঁড়িয়ে আছে পলাশ ফুল গাছ। সবুজের মাঝে লালাভ বর্ণটি যেন অনায়াসে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। পাহাড়ি রাস্তার বর্ণনা দেওয়াও যেন অপার্থিব সৌন্দর্যের ঘাটতি তৈরি করা, কেননা এই সৌন্দর্য যে অবর্ণনীয়। আলীকদম ও থানচি থানার মাঝে অবস্থানরত ডিম পাহাড়ের উঁচু রাস্তায় রুদ্ধশ্বাসের শব্দ ভেসে আসছে প্রাতঃকালনের নির্মলতা, সতেজতা, নিস্তব্ধতা ভেদ করে। মেয়েটার দৌড় দেখে যে কেউ বুঝে নিবে এখানে প্রতিযোগিতা হচ্ছে। গতিবেগ এতটা যেন অলিম্পিক রেস হচ্ছে, কিন্তু পুরুষটির দৌড় দেখে মনে হচ্ছে সে ফাজলামো করছে। পুরুষটির দৌড়ের গতি মেয়েটাকে আরো হাস্যকর করে তুলছে। মেয়েটা প্রাণপণে দৌড়াচ্ছে দেহের সর্বশক্তি দিয়ে। পুরুষটি মাঝে মধ্যে পিছু ফিরে মেয়েটাকে দেখছে আর ফিচেল হাসছে। চুক্তিবদ্ধ প্রতিযোগিতা হচ্ছে দুজনের মাঝে, কে আগে শেষ প্রান্তে পৌঁছাতে পারে। মুনাফা অবশ্যই রয়েছে। সে সীমানার কাছে আসতেই দর্পণের গতিবেগ আরো কমলো। অধরে তখনও মেয়েটা হাঁটু আঁকড়ে হাঁপাচ্ছে, আর পারছে না। স্টপ মেজর, আর পারছি না। সেনা প্রধানের নাতনি, একজন সাহসী সোলজারের মেয়ে, 19টা মিশনে সফল হওয়া একজন সফল মেজরের ওয়াইফ, তার দৌড়ের গতির কিনা এই দশা! ছি 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 ছি। লাঞ্ছনাজনক বাণী ছুটতে দর্পণ সিয়াসার সামনে এসে দাঁড়ায়। টি শার্টের আড়ালে পেশিগুলো টান টান হয়ে আছে। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে সে। ফ্যাকাশে মুখটিতে ঘামে তেলতেলে হয়ে উঠেছে। ট্রাউজারের সাথে ওভারসাইজ টি শার্ট ইন করা। ইহজন্মে আর সেই ইন ছাড়া গেঞ্জি পরবে না, এই সংকল্প বহু আগের, যা এখনো বহাল রয়েছে। সিয়াসা হাঁপাতে হাঁপাতেই বলল, উঠবি। প্রত্যেকবার এটা বলতে আপনি ভুলে যান। হোয়াটএভার। দর্পণের নির্লিপ্ত কণ্ঠস্বর। প্যান্টের পকেটে লুকিয়ে থাকা হাতটা মেয়েটার উপর করুণা দেখি হাত বাড়িয়ে দিল। বাড়িয়ে দেয়া হাতটার দিকে কয়েক পলক তাকালো সিয়াসা। 1 মিনিট 2 মিনিট বাদ বাড়িয়ে দেওয়া হাতটা সপাটে আঘাত করে হঠাৎ করে হাওয়া হয়ে গেল মেয়েটা। লুজা। মুখ নিঃসৃত শব্দটা বলে সিয়াসা দর্পণের হাতে চাপড় মেরে প্রত্যাখ্যান করে ভো দৌড় লাগায়। আচমকা কিছু বোঝার আগে মেয়েটার এমন দৌড় দর্পণের বুঝতে সময় লাগে। যখন বুঝলো সে রেগে চেঁচিয়ে উঠল। সিয়া, ইউ চিটার! সীমানার দ্বার প্রান্তে মেয়েটা তখন খিলখিলিয়ে হেসে উঠল, চেঁচিয়ে বলল, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড ফর এনজয়িং লাইফ মেজর। টুনাইট অ্যাট 10:30 ক্যান্টনমেন্টের শেষ প্রান্তে। সি ইউ। বিজয়ের উল্লাসে লাফাতে লাফাতে চিৎকার করে বলল মেয়েটা। সে উড়ছে ডানামেলা প্রজাপতির মতো। বাতাবরণে তখনও প্রতিধ্বনি হচ্ছে পাহাড়ের গায়ে বাড়ি খেয়ে ফিরে আসা রিনরিনে কণ্ঠস্বর। নাকের পাটা ফুলিয়ে অধরে দাঁড়িয়ে মনোমুগ্ধ করে এই দৃশ্য দেখে চলেছে কাঠখোট্টা মেজরটি। বারান্দার থাই গ্লাসের পর্দা ভেদ করে সূর্যের তির্যক রোশনি ঘরে মৃদু আলো সঞ্চার করছে। সেই মৃদু হলদেটে আলো শুভ্র ত্বক যেন আরো আকর্ষণীয় করে তুলেছে। কামরার ভেতরে এসির শাঁসার শব্দ ভেসে বেড়াচ্ছে। ঘরের এক কোণে সৌন্দর্য বর্ধনকারী গাছের আড়ালে ভেজা চুল খোপা বাঁধা, লাল পেটিকোট আর লাল ব্লাউজ পরা অর্ধনগ্ন এক নারী মনোযোগ দিয়ে শাড়ি পরার চেষ্টা করছে উল্টো দিকে ঘুরে। দাঁড়ানোর ধরন আর হাতের গতিবিধি স্পষ্ট ইঙ্গিত করছে মেয়েটা নিজেকে লুকানোর চেষ্টা করছে। গলা পর্যন্ত কাঁথা মুড়ি দিয়ে পিটপিট করে দৃশ্য দেখেই চলেছে আশরাফ। সদ্য ঘুম ভাঙা নেত্রপল্লব বিস্ফীত হয়ে আছে। এলোমেলো চুল ওষ্ঠদয় শুকিয়ে কাঠ হয়ে আছে। ইদানিং বুকের মাঝে ইঁদুর ছানা নিয়ে ঘুমানো নিত্যদিনকার অভ্যেস হয়ে গেছে। ঘুমের মাঝে যখন বুক খালি পেল, অনেক খুঁজেও যখন কারো অস্তিত্ব পেল না, তখনই জোরপূর্বক চোখ দুটো খুলেছে। মেজাজটা এই কারণে একটু একটু গরমও হয়েছে। সব জায়গায় চোখ বুলিয়েও পেল না। তখনই চোখ পড়ে ওই গাছের আড়ালে লুকিয়ে থাকা লাল অংশের দিকে।
মেজাজ এমনিতেই গরম হয়েছিল, তার মাঝে এমন লুকোচুরি। এর ব্যাখ্যা ও কারণ হিসেবে সে ওই বুড়ো শব্দটাকেই দায়ী করছে। মিনময়ী তাড়াতাড়ি শাড়ি পরার চেষ্টা করছে। আশরাফ ওঠার আগেই পরে ফেলবে। এমনিতে প্রতিদিন তার 2 মিনিট লাগে শাড়ি পরতে, তবে এটা নতুন শাড়ি, ফুলে ফুলে থাকছে, তাই পরতে সময় লাগছে। প্রতিদিন এভাবেই গাছের আড়ালে লুকিয়ে শাড়ি পরে সে। ওয়াশরুমে ভেজা থাকে, তাই শাড়ি পরা যায় না, আর ঘরের ভেতর এই ষাঁড় গরুর ভয়ে পড়তে পারে না, কখন যেন উঠে যায়। পড়তে পারছো না? আমি সাহায্য করব? আশরাফের কণ্ঠস্বর ভেসে আসতেই সে চমকে উঠল। তৎক্ষণাৎ কোনো রকম শাড়ি পুরো শরীরে পেঁচিয়ে দরু দরু বুকে পিছু ফিরে তাকায়। তীক্ষ্ণ শিকারী দৃষ্টির সাথে ভয়ার্ত দৃষ্টির মেলবন্ধন হতেই সে ছটফটিয়ে উঠল। হন্তদন্ত হয়ে বলল, আপনি উঠে পড়েছেন? আচ্ছা, আমি বাথরুমে যাচ্ছি, আপনি উঠুন। এক পাও নড়বে না ওখান থেকে। নীনাদের সুরে বলা কথাটি ভীতু মিনময়ী আতঙ্কিত হয়ে পড়ল। ততক্ষণে আশরাফ নেমে পড়েছে বিছানা থেকে। শাড়ি আরেকটু ভালো করে পেঁচিয়ে মিনময়ী জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়। এখন এই লোক নিশ্চিত রাগ ঝাড়বে তার উপর। গতকাল সারা রাত পা টিপিয়েছে তার দেয়া শাড়ি পরেনি বলে। এখনো কিছু না কিছু নিয়ে ক্যাচাল করবে। বছরের শুরুটাই যদি এমন হয়, তবে পুরো বছরটা কেমন যাবে? তার পাণ্ডুলিপি তৈরি করে নিয়েছে মিনময়ীর মস্তিষ্কে। পুরো বছরটাই যাবে এই খেচর লোকের খ্যাচখ্যাচ শুনতে শুনতে। আশরাফের তীক্ষ্ণ দৃষ্টি হ্যাংলা পাতলা দেহটির আগাগোড়া পর্যবেক্ষণ করে নিল। গনগনে কণ্ঠে জিজ্ঞাসা করল, লুকিয়েছিলে কেন? কোথায় লুকালাম? মুখের উপর কথা ঘুরিয়ে দেয় আরো ক্ষেপে গেল আশরাফ। চিবিয়ে চিবিয়ে বলল, লুকাওনি? তাহলে এই গাছের আড়ালে কি করছো? মিনময়ী ভার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? কিছু না, এমনিই দাঁড়িয়েছিলাম। একের পর এক মিথ্যে কথা। আশরাফ অবাক হয়ে দেখছে মেয়েটা কি সুন্দর নির্ভয়ে মিথ্যে কথা বলছে। তার তো কোনো সম্মানই রইল না। নিজেকে যথাসাধ্য সামলে কুটিল হেসে বলল, ও তাই? তাহলে তো কোনো সমস্যাই নেই। তুমি বরং শাড়ি পরা শুরু করো। আমি দেখছি তুমি কিভাবে শাড়ি পরো। বলেই আশরাফ মিনময়ীকে টেনে সোফার সামনে দাঁড় করিয়ে দিল, আর নিজ পায়ের উপর পা তুলে সোফায় বসে রয়। মিনময়ী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তড়িঘড়ি করে বলল, এইসব কি বলছেন? আমি আপনার সামনে শাড়ি কেন পরবো? কারণ আমি তোমার স্বামী। তাই বলে আপনার সামনে আমায় শাড়ি পরতে হবে? এ কেমন কথা? তীব্র প্রতিবাদী কণ্ঠে বলে মিনময়ী। এসব সে মোটেই সহ্য করবে না। লোকটা একদম বেশি বেশি করে। তো কার সামনে পড়বে? পাড়ার কম বয়সী ছোকরাদের সামনে? আশরাফ চিবিয়ে চিবিয়ে বলল, কি সব কথা বলছেন? যা বলছি ঠিকই বলছি। আমি তো বুড়ো, আমার জন্য শাড়ি পরা যাবে না। আমার সামনে শাড়ি পরতে যাবে না। আমি কি এগুলো বলেছি কখনো? বলনি, তবে কাজকর্মে বুঝিয়ে দিয়েছে। নয়তো গতকাল আমার দেয়া শাড়ি পরতে, আর এখনো আমার ভয়ে লুকিয়ে শাড়ি পরতে না, যেন আমি এক পরপুরুষ। মিনময়ী মাথা নত করে দাঁড়িয়ে আছে। আশরাফ তো তার স্বামী, তবু অজানা এক দূরত্ব জড়তা থেকেই গেছে তাদের মাঝে। আশরাফ তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। খানিক বাদে মিনময়ী মৃদু কণ্ঠে অনুনয় করে বলল, আমার লজ্জা লাগে, আপনি একটু বাইরে যান। ঠিক আছে, এভাবেই থাকো, পরার দরকার নেই তোমার শাড়ি। বলেই আশরাফ ঘাপটি মেরে বসে রইল সোফায়। শিকারী দৃষ্টি নিবদ্ধ মেয়েটার উপরই। মিনময় নিরুপায় তাকিয়ে রয় আশরাফের দিকে। সকাল সকাল সে কি এমন করলো? এ লোক পায়ে পা দিয়ে দোষ ধরে তাকে তোপের মুখে রাখে সবসময়। সোফায় কোনোই ঠেকিয়ে থুতনিতে হাত দিয়ে চুপচাপ বসে আছে আশরাফ। সামনে এই অর্ধনগ্ন রমণীটি নাক টানছে আর কম্পিত হাতে শাড়ি পরছে। শুভ্র ত্বকে লাল রং যেন কৃষ্ণচূড়ায় ন্যায় ফুটে উঠেছে। নারী অভয়ের এক একটি ভাঁজ সুস্পষ্ট উষ্ণতা ছড়াচ্ছে। তবুও সামনের মানবটি একদম কামনাহীন চোখে তাকিয়ে আছে। চোখে নেই কোনো কামুকতা কিংবা চাহিদারা, আছে একরাশ মুগ্ধতা। মেয়েটাকে ধমকে বকাবকি করে বোকা বানিয়ে কাছে আনতেই তার ভালো লাগে। মুষ্ঠপটে মিটিমিটি হাসি নিয়ে আশরাফ নিরলস তাকিয়ে আছে সামনের ভীতু অত্যন্ত সুন্দরী রমণীটির দিকে। সুন্দরী বলেই আখ্যায়িত করলো সে, কেননা এই মুহূর্তে তার জীবনের দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য এটা। প্রতিটি স্বামীর জন্য তার স্ত্রী হয় আস্ত এক মুগ্ধতা। এটাই স্বাভাবিক, এটা হওয়া উচিত। আশরাফ নির্দ্বিধায় স্বীকার করে নেবে তার একমাত্র মুগ্ধতা তার স্ত্রী। তার জীবনের আশা আশা মিনময় ব্যতীত কোনো নারীই ছিল না, আর না আছে। সে নিটল চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এত সকালে গোসল করলে কেন?
ছোটবেলায় মাকে সবসময় সকালে গোসল করতে দেখতাম। মা বলতো সকালে গোসল করলে ঘরের আয় উন্নতি বাড়ে। শাড়ির কুচির দিকে মনোযোগ রেখে মিনময়ী নাক টানতে টানতে বলল। টিউবলাইট। আশরাফ বিড়বিড় করে বলে। মিনময়ীর কানে গেল কথাখানা। সে তেরছা চোখে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করলো আশরাফের দিকে। সেটাকে পুরোপুরি উপেক্ষা করে আশরাফ বলল। তো তুমি কেন গোসল করলে? বললাম না। আমাদের ঘরের আয় উন্নতি বাড়লে তোমার কি? আমার কি মানে? আমার পরিবারের আয় বাড়লে আমার অনেক খুশি লাগবে না? মিনময়ী চটপটে কণ্ঠে বলে। এটা তোমার পরিবার, সেটা তুমি মানো। মিনময়ী থমকায়, ফের শাড়ির আঁচলটা কাঁধে তুলে মৃদু কণ্ঠে বলে। মানবো না কেন? মানি। আপনার পরিবারটা অনেক সুন্দর। তাহলে তো এটাও মানো আমি তোমার স্বামী। মিনময়ী ইতস্তত কণ্ঠে বলে। হুম। তাহলে এটাও মানো তোমার স্বামীও অনেক সুন্দর। লাজুক মুখটা লুকাতে পরিহিত শাড়িটি ফের ঠিকঠাক করতে শুরু করলো মিনময়ী। মেকি ব্যস্ততা প্রদর্শন করতে করতে বলল। হুম। আশরাফের অষ্টপটের হাসি চওড়া হলো। বউয়ের মুখ থেকে নিজের প্রশংসা শুনেও আশরাফের তারা মুখ কমল না, বরং আরো বেড়ে গেল। মানুষের সহজাত প্রবৃত্তি একটু পেলে আরেকটু পেতে চায়। আশরাফ ও লোভী হয়ে উঠল। গেঞ্জি টেনে টুনে সোফা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলল। এরপর থেকে যেন আর লুকিয়ে শাড়ি পরতে না দেখি। রোজ সকালে শাড়ি পরার আগে আমায় ডাক দেবে। তুমি শাড়ি পরবে, আমি দেখব। আর মিনময়ী ভড়কে যায় আশরাফের এমন লাগাম ছাড়া আদেশে। শোনো, ওয়াশরুমের দরজা থেকে মুখ বের করে আবারও বলল আশরাফ। মিনময়ী ঘাড় ঘুরিয়ে বলল। হুম। তোমার মা ঘরের আয় উন্নতি বাড়ানোর জন্য রোজ সকালে গোসল করতো না। তোমার ছোট বোনকে দুনিয়াতে আনার জন্য করত। তাহলে তোমার প্রতিদিন গোসল করা তো একটা কুসংস্কার। এখন তুমি ভাবো তুমি কি করবে। তবে তুমি চাইলে এই প্রথা অব্যাহত রাখতে পারো। একটা ছোট্ট মৃন্ময়ীকে আনতে পারো, তাহলে তোমার আর রোজ গোসল করাও হলো। ঘরের আয় উন্নতি বাড়লো, সাথে ছোট্ট মৃন্ময়ী ফ্রি। আমায় জানাবে আমায় জানাবে কিন্তু তোমার সিদ্ধান্ত। আমি আবার দয়ালু মানুষ, কারো সিদ্ধান্তকে অবহেলা করি না। কতটা দয়ালু তার প্রমাণ তো পেয়েছই। এই যে তুমি এখনো গায়ে বাতাস লাগিয়ে ঘুরছো, স্ত্রীর কর্তব্য পালন করতে হচ্ছে না, এটা তার সাক্ষাৎ প্রমাণ। বলেই আশরাফ ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। মিনময়ী হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল বদ্ধ দরজার দিকে। একটা মানুষের মুখ এত লাগাম ছাড়া কিভাবে হতে পারে? নিজের শাশুড়িকেও ছাড়লো না। শিয়াশা জগিং থেকে আসতেই তার সাথে মিলে নববর্ষের প্রাতকালের ঐতিহ্যবাহী খাবার। শিয়াশা জগিং থেকে আসতেই তার সাথে মিলে নববর্ষের প্রান্তিকালের ঐতিহ্যবাহী খাবার পান্তা ও ভাত ও ইলিশ ভাজা ডালের চপ তৈরি করে ফেলে মিনময়ী। সব কাজ শেষ করে মিনময়ী আবারও নিজের ঘরে উকি দিল, কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে ঢুকে বিছানার এক পাশে বসে আঁচলের নিচ থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্টের টাকা বের করলো সে। এগুলো বিয়ের দিন থেকে এখন পর্যন্ত সে সালামি পেয়েছে। মনিকে দিতে গিয়েছিল, সে নেয়নি, বলেছে এটা তার প্রাপ্য, নিজের প্রয়োজনে ভাঙতে। মেয়েদের কাছে সবসময় বেশি টাকা রাখতে হয়, বিপদ আপদের বালাই নেই। পরিপ্রেক্ষিতে সে কিছুই বলতে পারেনি। টাকাগুলো ফেরত নিয়ে আসতে হয়েছে। সে এখন ভাবছে এতগুলো টাকা দিয়ে সে কি করবে। পর মুহূর্তে সে আনন্দিত হয়ে উঠল। এখানে তার প্রয়োজনের চেয়েও আধিপত্য বেশি। যা প্রয়োজন তার চেয়ে দ্বিগুণ এনে দেয় শিয়াশা আশরাফ, তাই তো তার এগুলো প্রয়োজন নেই। কিন্তু ওদিকে তার মা, বাবা, আপা, তার ভাগ্নি আর ছোট বোন সকলেই তো দুঃসহনীয় দিন কাটাচ্ছে, যেখানে নেই কোনো নববর্ষ, ঈদ উপলক্ষে বাড়তি আয়োজন। রোজকার মতোই দিন কাটে তাদের। ভাবলো তাদের জন্য কিছু কেনাকাটা করবে। সে এখানে কত আড়ম্বরতার সহিত দিন কাটাচ্ছে। একজন মেয়ে হয়ে, একজন বোন হয়ে এটা কিভাবে সে সহ্য করবে? মুহূর্তেই মন ফুরফুরে হয়ে গেল, কোনোভাবে পরিবারের সাহায্যে আসতে পারবে বলে। এত খুশি কিসের জন্য? আমাকে গালি দিচ্ছ নাকি? আশরাফের খোঁচা মারা কথায় মিনময়ের কপাল কুঁচকে গেল, মুখে অন্ধকার নেমে গেছে। আশরাফ বলল। বুড়ো স্বামীকে দেখেই মুখ কালো হয়ে গিয়েছে, তাই না? কিন্তু কিছু করার নেই। এই বুড়ো স্বামীর সাথেই তোমার সারা জীবন কাটাতে হবে। এখন বাসর ঘরে যাও, তোমায় বসে বসে খাওয়ার জন্য আনিনি। কাজ করে খাও, বাইরে মেহমান এসেছে। মিনময় রাগ হয়, প্রচুর রাগ হয় এই তেরা লোকটার উপর, কিন্তু নিজের ইঁদুর কলিজার কারণে কিছুই বলতে পারে না। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। যার আগে কয়েকবার খ্যাচরা লোক বলে অভিহিত দিক করে গেছে আশরাফ নামক তেরা লোকটাকে। নববর্ষের দিন সকালে মেয়ের শ্বশুর বাড়িতে আসতে হয়, এ আবার কেমন নিয়ম বেহাই সাহেব?
আগে তো কখনো শুনিনি। মজিবুর সাহেব কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো। চোখে মুখে তার রাজ্যের কৌতূহল দেখা মিলছে। আশফাক আহমেদ হেসে উঠে এক হাতে মিনময়ীর বাবার কাঁধ জড়িয়ে ধরে বলে, শুনবে কি করে বলো তো? এটা আমার আর গিন্নির তৈরি করা নিয়ম। আমার গিন্নিও সবার থেকে আলাদা, তার নিয়মও সবার থেকে আলাদা। কিন্তু সকালে আমার গিন্নির কথা, কিন্তু সকলে আমার গিন্নির কথা মানতে বাধ্য, বুঝলে? হ্যাঁ শেষের কথাটা গম্ভীর গলায় বলল আশফাক আহমেদ। মজিবুর সাহেব ভারী অবাক হয়। সে ভেবেছিল আসলেই হয়তো মেয়ে শ্বশুরবাড়িতে এমন কোনো নিয়ম আছে। সবাই তো আর সমান হয় না। হঠাৎ করে পরিবারের সকলকে দেখতে পেয়ে মিন্ময় খুশিতে আত্মহারা হয়ে গেল। চোখ দুটো ছলছল করে উঠল। সেই কবে দেখেছিল বাবা মাকে। আদরে বোনটাকে দাঁড়িয়ে থাকতে দেখে মিন্ময় ছোট বোন এক ছুটে জড়িয়ে ধরে বোনকে। মিন্ময়ে জড়িয়ে নেয় নিজের সাথে। 10 বছরের এই বোনটা তার ঘুমের সঙ্গী ছিল। খুব ভাব দুজনের। ঢাকঢোল প্রিন্টেড সুন্দর একটা ফ্রক পরে আছে সে। বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি সুন্দর লাগছে তোকে। এত সুন্দর বৈশাখী জামা কবে কিনলি? দুলাভাই দিয়েছে। জানিস আপু, সকাল সকাল দুলাভাই বাসায় বিশাল এক ইলিশ মাছ নিয়ে গিয়েছে। মিষ্টিতে ভরিয়ে দিয়েছে পুরো ঘর। সবাইকে নতুন পোশাকও দিয়েছে। এগুলো নাকি নিয়ম দিতে হয়। মিন্ময়ীর ছোট বোন প্রফুল্ল হেসে বলে। তার মধ্যে মিন্ময়ের বড় বোন এগিয়ে আসে। নববর্ষের সকালটাই এক হৃদয় বিদারক মুহূর্তের সাক্ষী হলো সকলের। এতটা সম্মান পেয়ে মজিবুর সাহেব বেশ লজ্জিত বোধ করলো। সে তো কিছুই করতে পারছে না মেয়ে শ্বশুর বাড়ির জন্য। তবে সাধ্যের মধ্যে যেটুকু আছে সেটুকু তো অবশ্যই করতে পারে। সে আশফাক আহমেদকে অনুরোধ করলো এখন থেকে আশ্রমের বাচ্চাদের জন্য দেয়া দুধের বিনিময়ে সে কোনো টাকা নেবে না। বিয়ের পরপরই আশফাক আহমেদ সাফ সাফ জানিয়ে দিয়েছিল ব্যবসায়িক লেনাদেনার সম্পর্ক এবং আত্মীয়তার সম্পর্ক আলাদা রাখতে। তাই আশফাক আহমেদ আর সাহেব ঢের আপত্তি করলো এমন প্রস্তাবে। মজিবুর সাহেব ফের অনুরোধ করলো, আমায় একটু মাথা উঁচু করে বাঁচতে দিন বিহাই সাহেব। এমন কথার প্রেক্ষিতে আর কিছুই বলতে পারলেন না তারা। খাবার টেবিলে সকলে যখন হাসি তামাশার সাথে খাওয়া দাওয়া করছিল, পান্তার সাথে ইলিশ, তখনই শিয়াশা চুপসে বসে আছে খাবার টেবিলে। অসহায় দৃষ্টি তার প্লেটে। সাইফ একটু একটু করে মাছ বেছে নিজের পাত থেকে তুলে দিচ্ছে। মেয়েটা মাছ বাছতে পারে না। সাইফ তাড়া দিয়ে বলল, খাচ্ছ না কেন বাচ্চা? কতগুলো মাছ জমা হয়ে গিয়েছে। শিয়াশা কৃত্রিম হাসল। দর্পণের সাথে একসাথে আজ পর্যন্ত কখনোই খাওয়া হয়নি। তাই এই লোভ আর ইচ্ছেটা জেঁকে বসেছিল মাথায়। প্রিয় মানুষের সঙ্গ পেতে মন সর্বদাই যে ব্যাকুল হয়ে থাকে। তাই জগিং শেষে ধরে বেঁধে দর্পণকে বাঙালিয়ানা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ঐতিহ্যবাহী পান্তা ইলিশ খেয়েছে একসাথে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো পুরোটা সময় দর্পণও তাকে মাছ বেছে দিয়ে দিয়ে ঠিক বাবার মতো খাইয়েছে। সে সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। এমনই একজন যার মধ্যে তার বাবার প্রতিচ্ছবি খুঁজে পায় সে, যে তাকে তার বাবার মতোই আগলে রাখবে সবসময়। আর খেতে পারছি না পাপা। নিজের প্লেটটা বাবার দিকে এগিয়ে দিয়ে বলল শিয়াশা। প্লেটে এক চিমটি জায়গা খালি নেই। খাবার ঢুকাবে কোথায়? সাইফ বিচলিত হলো। সকলের দৃষ্টি বাবা মেয়ের দিকে। খেতে পারছো না মানে কি? আজ তো চিকেন বানও খাওনি, এর মধ্যে খেতে পারবে না কেন? সবসময় এরকম খেতে ইচ্ছে করে না, প্লিজ জোর করো না। আজ একটু কম খেলে কোনো ক্ষতি হবে না। সাইফ গম্ভীর হয়ে উঠল। মেয়েকে সে কোনো কিছুতেই বাধা দেয় না, কিন্তু তার প্রতিটি কাজের পেছনে যথেষ্ট লজিক দেখাতে হবে। খাবার নিয়ে হেলাফেলা তার অপছন্দ। গমগমে গলায় বলল, এমনটা বললে হবে না সিয়া। 1-1.5 ঘন্টা সময় নিয়ে জগিং করেছো, তার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার তো খেতে হবে। এক্সারসাইজ করতে হলে সেই পরিমাণ শক্তিও তো দেহে থাকতে হবে, নয়তো কমতে থাকবে, সামান্যতা বজায় থাকবে না। এসো আমি খাইয়ে দিচ্ছি, বাহানা করবে না, তুমি এখন আর ছোট নেই। ওকে এভাবে বকছো কেন? সামান্য খাবারই তো, সব কিছু নিয়ে তোমার বাড়াবাড়ি। প্রতিদিন খাওয়ার রুচি এক থাকে না। গিন্নি, তুমি না খেতে পারলে উঠে পড়ো, খাওয়ার দরকার নেই, তবুও কেউ জোর করবে না। হ্যাঁ হ্যাঁ আশফাক আহমেদ উঁচু গলায় বলে। সাইফের মোটেই পছন্দ হলো না শ্বশুরের কথা। খুব কমই বিষয় আছে যেখানে জামাই শ্বশুর একমত হয়েছে। সে বিরোধিতা করেই বলল, না খাবে না কেন? ছোটাছুটি তো কম করে না, তার জন্য হলেও তো শরীরে প্রয়োজন শক্তির। ইদানিং শরীরের প্রতি তোমার বড্ড অবহেলা সিয়া। শিয়া বিরক্ত হয়ে গেল। বেতৃষ্ণা ভরা কণ্ঠেই বলল, ঠিক আছে বাদ দাও, কোনো সমস্যা নেই। দাও আমি খেয়ে নিচ্ছি, তবুও আর্গুমেন্ট করা বন্ধ করো। ভরা পেটে আবারও এক প্লেট ভাত খেতে হলো শিয়াশার।
10টার দিকে ক্যান্টনমেন্ট যাবে, যেখানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সাইফ আশফাক সেখানকারই প্রধান অতিথি। বিকেলে আশ্রমের বাচ্চাদের শিশু পার্ক সহ মেলায় ঘুরতে নিয়ে যেতে হবে। সেখানে আরেক সমস্যা, বাচ্চাদের সাথে ট্রাভেল করার সময় 8 জন গার্ড থাকে।